ওই ছাপমারা ভুয়া ব্যালটের উপরে জল ঢেলেছেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। ও সেখানে ওরা বাধ্য হয়েছে রিপোল করার জন্য। আমরা আগামীকাল মহামান্য উচ্চ আদালতে যেহেতু এটা বিচারাধীন রয়েছে এবং আগামীকাল নর্মাল ডেটও রয়েছে কন্টেম্প পিটিশনের, আগামীকাল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের লয়াররা কোর্ট খুললেই তারা আজকে যেহেতু কোর্ট একজন সিনিয়র লয়ারের মারা যাওয়ার কারণে কলকাতা হাইকোর্ট বন্ধ ছিল, আমরা মেনশন করতে পারিনি। আগামীকাল আমরা এই বিষয়গুলোর উপরে এই নির্দিষ্ট বুথগুলিতে ভোট বাতিল করার জন্য এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা আজকে যেমন রিপোলে আছে রেখে এই কয়েক হাজার বুথে রিপোল করার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হতে চলেছি। এবং আমাদের এক্ষেত্রে প্রেয়ার যেগুলো থাকবে সেটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন ভোটারদের ডেকে নিয়ে খুন করেছে, কম্পেনসেশন দিতে হবে। আমাদের ডিমান্ড থাকবে হিউজ আর্মস অ্যান্ড অ্যামুনিশন প্রকিওর করা হয়েছে ইলিগালি, এতে রাষ্ট্রবিরোধী শক্তিদের হাত আছে। এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন ফান্ডিং কারা করলো, কোত্থেকে এলো, এনআইএ শুড ইনভেস্টিগেট। এতজন মারা গেছে ভোটের দিনই, 19 জন, রাতে একজন, 20 জন, আজকে একজন, 21 জন মারা গেছে। ভোট প্রক্রিয়া চলাকালীন 20 জন মারা গেছে। এটা সিবিআই ইনভেস্টিগেশন করা হোক। আর আমরা 3টে বিষয়ের উপরে ফেক বুথ, ফেক পোলিং স্টেশন চিহ্নিত করার আবেদন করব। এক হচ্ছে সিসিটিভি এবং ভিডিওগ্রাফিকে সেন্ট্রাল ফরেন্সিক এজেন্সিকে দিয়ে তাকে পরীক্ষা করা হোক, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অথবা ইলেকশন এজেন্ট অথবা পোলিং এজেন্ট ভোট শুরুতে ছিলেন, সিলিংয়ে ছিলেন না, সেখানে ভোট বাতিল করে ডকুমেন্টের উপরে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট এবং যে আপনার সিগনেচার রয়েছে ব্যালট বক্সে সিলিংয়ের সময়, সেটা তথ্য সংগ্রহ করে সেটা ব্যবস্থা বাতিল করা হোক। তৃতীয়ত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ইভিএম না থাকার জন্য এই লুটেরা বাহিনীর খুব অসুবিধা হয়েছে। ইভিএম না থাকার জন্য, ইভিএম থাকলে ওরা রয়ে বসে 2-3 ঘন্টায় অনেক কাজ করতে পারত, কিন্তু এই লুটেরা বাহিনী যেহেতু অধিকাংশ জায়গায় বাইরের লোক, তারা অনেক ত্রুটি বিচ্যুতি রেখে দিয়ে গেছেন লুট করতে গিয়ে। সেই ত্রুটি বিচ্যুতি আমরা হাইকোর্টে তুলে ধরবো। 1 নম্বর হচ্ছে যে ব্যালট পেপারের যে অংশে সই করতে হয় অথবা টিপছাপ দিতে হয়, সেই অংশে যে টিপছাপ দেওয়া হয়েছে, আমরা নির্দিষ্ট বুথগুলোতে যে কমপ্লেন করেছি সেখানে সেই টিপছাপকে বা সিগনেচারকে, কারণ 2-3 জন মিলে 150-200 করে ভোট দিয়েছেন, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে করাও। যেমন সন্দেশখালিতে একটা গুন্ডা, 1000 কোটি টাকার মালিক, বিভিন্ন মামলায় অভিযুক্ত শাহজাহান শেখ, তিনি ওখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দিতে দেননি। তার ওখানে ওখানে সমস্ত বাক্স সকাল 10টার সময় সিল হয়ে গেছে। তিনি বিরোধী ভোটারদের ভোট দিতে আসতে দেননি, অথচ সেখানে গত বিধানসভা ভোটে আমরা জিততে পারিনি ঠিকই, সুকুমার মাহাতো জিতেছিলেন টিএমসির, কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী 85,000 ভোট পেয়েছিলেন। সেখানে জেলা পরিষদে কোনো ভোটারকে ভোট দিতে আসতে না দিয়ে শাহজাহান শেখ বিডিওর সাহায্যে, পুলিশের সাহায্যে সকাল 10টায় বাক্স সিল করেছেন। এই সময় এবং টাইম এবং যে দ্রুততার সঙ্গে টিপ ছাপ দিয়ে যে ফলস ভোটিং হয়েছে, এই ফলস ভোটিং আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে তদন্তের আর্জি কালকে আদালতে করব এবং আমরা এটা লিগ্যাল ব্যাটেল, পলিটিক্যাল ব্যাটেল সব দিক থেকে আমরা নিয়ে যাব। এবারে আসুন গণনার প্রশ্নে। ইতিমধ্যে 344টি কাউন্টিং সেন্টারের মধ্যে 200টিতে সিএপিএফ লাগিয়েছে, 144টিতে আদার স্টেট পুলিশ লাগিয়েছে। তারপরেও আমরা অভিযোগ করার পরেও অনেক জায়গায় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ এবং আইআরবি, আইটিবিপি এদেরকে পোস্টিং বহু জায়গায় করেছেন, করার প্রক্রিয়া চলছে। এটা আমরা 100% করতে চাই। আমরা আপনাদের মাধ্যমে যে সমস্ত বুথে রিপোল হচ্ছে ওই ব্লকে বিরোধী প্রার্থী, এজেন্ট এবং জনগণকে সতর্ক করছি
এই রিপোলের বাক্সগুলো ফিরে এলে আবার স্ট্রং রুমের সিল খোলা হবে। সেক্ষেত্রে যেন ওই এলাকার জেলা পরিষদের প্রার্থী বা ইলেকশন এজেন্টরা উপস্থিত থাকেন সিল নিয়ে, নইলে এটা খুলতে গিয়ে আবার নতুন করে 2, 4, 5টা বাক্স এদিক ওদিক করতে পারে। এরা এমন কিছু করতে পারে না যেটা অসম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলায় যেখানে রিপোল হচ্ছে 5টায় শেষ হয়ে যাওয়ার পরে স্ট্রং রুম খুলে আবার ঢোকানো নিয়ম, আলাদা রুমে রাখবে না। সবাই সতর্কতার সঙ্গে নজর রাখার আবেদন করব। প্রশ্ন হচ্ছে, আপনারা প্রশ্ন করতেই পারেন, তার উত্তর আগেই আমি দিয়ে দিচ্ছি। যে বুথগুলোতে আপনারা বলছেন 6,000 তো চিহ্নিত এবং আনুমানিক 15-18,000 তো হবেই আংশিক এবং ফুল নিয়ে, তাহলে জেনেই যখন গেছেন সেখানে ভোট হয়নি, কাউন্টিংয়ে যাবেন কেন? আমাদের কাউন্টিং এজেন্টরা যাবে। আমরা দেখতে চাই সন্দেশখালী শাহজাহান শেখ কত ভোটে জিতলেন, কিভাবে জিতলেন। আমরা দেখতে চাই ফলতার জাহাঙ্গীর কত ভোটে জিতলেন, তার মার্জিন কত হলো, কত বড় রেকর্ড তিনি গিনিস বুকে তার নামটা উঠলো কিনা। এইটা দেখার জন্য আমরা এই বুথগুলো যাব। এই বুথগুলোর বাইরে যেখানে ভোট হয়েছে সেখানে আমরা মনে করি বাক্স যদি বদল করতে পারেনি, আমরা লক্ষ্য রেখেছি। আমাদের কেন্দ্রীয় বাহিনীও খুব ভালো নিরাপত্তা দিচ্ছে। আমরা বিশ্বাস করি সেখানে জনমত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং সেই জনমত নিশ্চিতভাবে এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে যাবে। আমরা কাউন্টিংয়ে যাব এবং কাউন্টিংয়ে আমরা রীতিমতো লুট হওয়া বুথগুলিতে তথ্য সংগ্রহ করার জন্য যাব, আর লুট না হওয়া বুথগুলিতে গণনাটাকে সঠিকভাবে যাতে করে সেটা আমরা করার জন্য যাব। সকালবেলা কাউন্টিং পার্সোনালদের ট্রেনিংয়ে কোনো চটি চাটা ভিডিও বলেছেন যে ব্যালট পেপারের পিছনে প্রিজাইডিংয়ের সই বা মার্ক না থাকলেও আপনারা গুনে দেবেন। যদি আপনারা গুনে অসুবিধা হয় তাহলে এপিআরও বা পিআরও টেবিলে পাঠিয়ে দেবেন। আমরা এটা টেক আপ করেছিলাম, আপনাদের দেখাচ্ছি। এটা একেবারে রুল 57, ইস্যু অফ ব্যালট পেপারস টু ভোটার্স। এটা কোনো রাজীব সিনহার জিও নয়, এটা রুলসে ক্লিয়ার বলা আছে প্রতিটি ব্যালট পেপারে মার্কিং এবং আপনার পিছনে প্রিজাইডিং অফিসারের সই বাধ্যতামূলক। আমরা এটা নিয়ে হইচই করার পরে প্যাচে পড়ে স্টেট ইলেকশন কমিশন একটু আগে একটি গাইডলাইন দিয়েছেন, 10/7/2023 স্টেট ইলেকশন কমিশন গাইডলাইন দিয়ে বলেছে রুল 57 এটাকে ফলো করতে হবে সমস্ত গণনা কর্মীদের। আমরা আপনাদের মাধ্যমে গণনা কর্মী এবং প্রার্থী এজেন্ট এবং গণনায় থাকা প্রার্থীর প্রতিনিধিদেরকে আবেদন করব যে আপনারা শুধুমাত্র সামনে ছাপ দেখে ছেড়ে দেবেন না। সন্দেহজনক বুথগুলিতে ব্যালট পেপারের পিছনে প্রিজাইডিংয়ের সই আছে কিনা দেখে নেবেন। এবং আমাদের ধারণা যে 40-50 লক্ষ ভোট লুট হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে অন্তত 15-20 লক্ষ ব্যালটে পিছনে প্রিজাইডিং অফিসারদের সই নেই। আমি ধন্যবাদ জানাবো বিভিন্ন কর্মচারী সংগঠনকে। গোলমালের মধ্যে তারা যাননি, তাদের পরিবার আছে, তাদের মৃত্যু অবধারিত ছিল। একজন হোমগার্ড, একজন সিভিক ভলেন্টিয়ার্স তাদের কপালে জুটেছিল। কেন্দ্রীয় বাহিনীকে আইডিয়াল বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারা অধিকাংশ প্রিজাইডিং অফিসার ছাপ্পা মারা পার্টিকে ব্যালটে পিছনে সই করে দেননি। ব্যালটের পিছনে সই ছাড়া অধিকাংশ জায়গায় ছাপ্পা মেরে ঢোকানো হয়েছে। এই আজকের অর্ডার আর রুল 57, আমি আবারও বলছি, শুধু বিজেপির কাউন্টিং এজেন্টদের নয়, সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী যারা গণনায় থাকবেন, তৃণমূল ছাড়া সমস্ত দলের প্রার্থী এজেন্ট, গণনা এজেন্টদের বলবো, অনুরোধ করব, ব্যালট পেপারের সামনেটা দেখে ছেড়ে দেবেন না, ব্যালট পেপারের পিছনটা উল্টে দেখবেন। রুল 57 এবং স্টেট ইলেকশন কমিশনের বিজেপির চাপে এই নির্দেশিকা। এবং অবৈধ ব্যালট গুনতে দেবেন না, রিজেকশনে যাবে। এবারে ফর্ম 18, আমরা যেটা লোকসভা বিধানসভায় ফর্ম 17 পাই, এটাতে ফর্ম 18 দেওয়া হয়েছে। ফর্ম 18-এ আপনার পোল ভোটের কম ভোট বেরোতে পারে,
কিন্তু এক্সেস ভোট বেরোলে গণনা করতে দেবেন না। আপনার যা ব্যালট ইস্যু হয়েছে, ধরুন একটা পোলিং স্টেশনে 700 ভোট রয়েছে, সেখানে 580টা বা 585টা ভোট ইস্যু হয়েছে, 2-3টা কমে যেতে পারে, কেউ পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেছেন, কিন্তু বাড়তি একটা ব্যালটও বক্সে থাকবে না। এটা নজর রাখতে হবে সবাইকে। যেখানে পাবেন সেখানে আপনারা প্রতিবাদ করবেন, জোর করে সার্টিফিকেট ওদের দিতে গেলে সই করবেন না, আদালতে আপনাকে আসতে হবে। আপনি সেখানে টেবিলে থাকা অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত রিটার্নিং অফিসার অথবা পঞ্চায়েত রিটার্নিং অফিসার তাকে 2 লাইন লিখে সই করা রিসিভ করাতে বাধ্য করবেন। যদি রিসিভ করার মতো পরিস্থিতি না থাকে তাহলে আপনি বেরিয়ে এসে রিটার্নিং অফিসার বিডিওকে মেল করবেন এবং কপি ভারতীয় জনতা পার্টিকে পাঠাবেন। আমরা আপনাকে প্রোটেক্ট করব। যে সমস্ত এলাকায় গণনা কর্মীকে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়া হতে পারে সেখানে গণনা কর্মীরা, গণনা প্রতিনিধিরা 8টার আগে যাওয়ার চেষ্টা করবেন। আটকে দিলে সংঘর্ষে জড়াবেন না, আমাদেরকে জানাবেন, আমরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে আপনাকে ভেতরে ঢোকাবো। ভেতরে 80 জন করে প্রত্যেকটা কাউন্টিং সেন্টারে কেন্দ্রীয় পুলিশ থাকবে। যারা মনে করবেন ফলাফলের পরে মাঝরাতে বেরোতে অসুবিধা হচ্ছে, বাইরে তাণ্ডব শুরু হয়েছে, ওখানেই স্টে করবেন। আমরা ভোরবেলা সকালবেলার মধ্যে আপনাদেরকে সশরীরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে পৌঁছে দেব। কারণ মহামান্য উচ্চ আদালত গত বিধানসভা ভোটের পরবর্তী সময়ে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বিচার করে 22শে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছেন। তাদের কমান্ডারদের নাম, ফোন নাম্বার আমরা রাত্রের মধ্যেই চেষ্টা করছি সোশ্যাল মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। কোন কোন কাউন্টিং সেন্টারে সিএপিএফ অথবা আদার স্টেটের আর্ম পুলিশের যারা কমান্ডিং অফিসার আছে তাদের নাম্বার। আমরা চাই যে গণনা করতে যাওয়া হারজিত হতেই পারে, ফিরে আসা লোকেদের একজনেরও কোনো ক্ষতি না হয়, রক্তপাত না হয়, লস অফ লাইফ তো দূরের কথা। প্রয়োজনে কাউন্টিং সেন্টারের ভিতরেই রাত্রি যাপন করুন, সকাল হওয়ার পরে আমরা দায়িত্ব নিয়ে আপনাদের বের করে আনব। শুধু তথ্যটা হোয়াটসঅ্যাপে আপনারা দেবেন। আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরের নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখবেন, যারা যে এলাকায় এমএলএ এমপি আছে তাদেরও রাখবেন। আমাদের হেল্প ডেস্ক যা আছে তাদেরকেও জানাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আশা করি পশ্চিমবাংলায় প্রায় অধিকাংশ লোকের কাছে আছে। আপনিও কাউন্টিং সেন্টারের নাম দিয়ে, আপনার নাম দিয়ে, ফোন যেহেতু আপনার বাইরে থাকবে, আপনি যেভাবেই হোক, আপনি যদি কোনো প্রেস মিডিয়ার বন্ধু বা কোনো স্থানীয় স্তরে গণনা কর্মী অথবা গণনা শেষ হয়ে যাওয়ার পরে কোনো নিরাপত্তারক্ষীর হোয়াটসঅ্যাপ থেকেও আমাদেরকে পাঠান, আমরা আপনাকে সেফলি বের করে নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ এটা যতদিন না শেষ হচ্ছে, এইভাবে প্রতিটা ইঞ্চিতে গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়তে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। যারা লড়তে চান লড়তেই হবে, সাহস নিয়ে এগিয়ে এসে এই অন্যায়, এই জঙ্গলরাজ, এই ভোট লুট এর বিরুদ্ধে আপনারা সবাই রুখে দাঁড়ান। আমি তৃণমূল কংগ্রেস গুন্ডাদের কাছে বলবো, আপনাদের যেভাবে আপনারা 2021-এ ফাঁকা মাঠে গোল দিয়েছেন, এবারে হবে না। প্রতিরোধ শুরু হয়েছে। আমি আপনাদের কাছে 2টো ভিডিও আমি জয় ভাইকে দেখাতে বলবো। এবং প্রথমেই বলে দিই, আমরা হিংসা সমর্থন করি না, আমরা গাড়ি জ্বালিয়ে দেওয়া, মারধর করাকে সমর্থন করি না, আমরা অস্ত্র নিয়ে মিছিল বিজেপি অ্যালাউ করে না। কিন্তু এগুলো বাস্তব যে জনরোষে, এটা বিজেপির কেউ করেনি, সাধারণ পাবলিক জনরোষে কালকে তমলুকে কালকে কি ঘটেছে দেখুন। আর দেশপ্রাণ ব্লক কাঁথি 2 সেখানে কিভাবে মহিলারা একটা জিহাদি গুন্ডা আনসার দপ্তরের বিরুদ্ধে বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেছে দেখুন। এটা সিগন্যাল মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে, তার পুলিশকে, তার ক্যাডারকে হুঁশিয়ারি দিয়ে বলি, কালকে এবং কালকের পরে যদি করেন এই ধরনের ঘটনার মুখোমুখি আপনাদেরকে শতাধিক জায়গায় হতে হবে। তার জন্য আজকে রিপোলে ওই বুথ প্রিমিসেসের মধ্যে কিছু করতে পারেনি, 6 জন করে সেন্ট্রাল ফোর্স ছিল সব জায়গায়। যেখানে বাইরে কিউআরটি ছিল না সেসব জায়গায় বোমাবাজি করেছে এবং বেশ কয়েকটা জায়গায় বাইরে ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে। আর এত অত্যাচার করেছে, বেশ কয়েকটি বুথে ভোটাররা সম্মিলিতভাবে, সেখানে বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টরা
ভোট কেন্দ্রে যাননি, ভোটাররাও অনেক জায়গায় যাননি। তবুও মরললেস 80% বুথে আজকের নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকার জন্য মানুষ ভোট দিতে পেরেছেন এবং 3টের মধ্যেই প্রায় 75-80% করে ভোট অধিকাংশ জায়গায়, আমি যেটুকু খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন জেলায় পড়েছে। আজকের ব্যবস্থাপনা দেখে অন্যান্য বুথের ভোটাররা এবং গ্রামবাসীরা বলছেন, যদি এই ব্যবস্থাতে ভোট হতো তাহলে পশ্চিমবঙ্গে একটা লোকও মারা যেত না, এত শত শত মানুষ আহত হতো না এবং ভোটের নামে প্রহসন দেখতে হতো না। সামগ্রিকভাবে কাজটা তৃণমূল করলেও পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে একটি বিভীষিকাময় রাজত্বে পরিণত হয়েছে। এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবেও আমাদের গোটা দেশের কাছে লজ্জিত হতে হতো না। পুলিশ বলে কিছু নেই, পুলিশের নিচের তলা আমাদেরকে অসহায়ের কথা জানান, তারা কষ্টে আছেন, কিন্তু কিছু ইন্সপেক্টর এবং এসপি তারা এই সমস্ত কাজ করছেন এবং সরোজিনী নাইডু রোডের অফিস থেকে কিছু হচ্ছে না। কালকে রিপোলের যে তালিকা, এটা ক্যামাক স্ট্রিটে আইপ্যাকের লোকেরা তৈরি করে সঞ্জয় বনশালের হাতে দিয়েছে। সঞ্জয় বনশাল নিয়ে যাওয়ার পরে লেট ইভিনিংয়ে আপনারা সংবাদ মাধ্যম রাত্রি 11টায় পূর্ণাঙ্গ তালিকা পেয়েছেন। লজ্জার বিষয় 50% বুথে পোলিং পার্টি পৌঁছেছে 9টার পরে। এটা ইলেকশন কমিশন না দশকর্মা ভান্ডার? নির্বাচন যেদিন হলো সেদিন দেখা যাচ্ছে 68% ভোট পড়েছিল, 24 ঘন্টার মধ্যে সেটাও 14% বেড়ে 80% থেকে গেল। 5টার পরে কত কিউ ছিল? মমতা পুলিশ আর কেন্দ্রীয় পুলিশের তফাৎ এটা। নিরাপত্তা দিতে পারেননি, ভোটার ভোট দিতে যায়নি। কে মরতে চায়? গরিব মানুষ। যতগুলো লোক মারা গেছে তাদের আর্তনাদ দেখেছেন আপনারা? ছবিগুলো দেখেছেন? সব কৃষক পরিবার, জনমজুর, খেতে মজুরের পরিবার, কোথাও দলিত, কোথাও মুসলমান। যে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে কিভাবে তাদেরকে পশু পাখিকে কাটার মতো কেটে কেটে মারছে দেখুন। যাদের মৃত্যু হয়েছে 41 জনের মধ্যে 50% সংখ্যালঘু মুসলিম, আর বাকি ধরতে গেলে বাকি যা আছে, বাকি 50%-এর মধ্যে 30% হচ্ছে শিডিউল কাস্ট। একদম প্রান্তিক মানুষজন, ওদের বাবা মাদের আর্তনাদ, ওদের স্ত্রীদের আর্তনাদ, ওদের বাড়ি ঘরের চেহারা শহরে বসে দেখছেন তো। এটা হয় কোথাও? কোন রাজ্যে হয়? একাধিক বুথে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়নি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। আপনাকে ওই দিনই বলেছি, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছিলেন রাজীব সিনহা। নির্বাচনের আগের দিন সকাল 9:30টায় আইজি বিএসএফ ডিপ্লয়মেন্ট প্ল্যান দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমার জওয়ানরা একজন করে বুথে যেতে চাইছে না। লজিক্যালি আমি মনে করি ওরা ঠিক। কেন? একজন জওয়ান গেলে তার যে অস্ত্রটা আছে সেটাই তো শকত মোল্লা শাহজাহানের লোকরা নিয়ে পালাবে। তাকে তো খেতে হবে, তার তো নেচার কলিং আছে। তাই তিনি ডিপ্লয়মেন্ট প্ল্যান দিয়েছিলেন সকাল 9:30টায়। সেই প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে 2:30টার সময়, কারণ অ্যাপ্রুভ করার যিনি মালিক তিনি দেরিতে উঠেন, মমতা ব্যানার্জি। তিনি ঘুম থেকে ওঠার পরে তাকে পাঠানো হয়েছে ওটা। গৌতম সান্যাল বা সোমেন ব্যানার্জি নিয়ে গেছেন, সঞ্জয় বনশাল টালির ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। সেটা অ্যাপ্রুভ হয়ে আসার পরে 2:30টায় অ্যাপ্রুভ হয়েছে। 6টার পরে জেলাতে গেছে। এবার এসপিরা ভাইপোর পিএকে জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় দেব, তালিকাটা দাও। ভাইপোর পিএ আইপ্যাককে নিয়ে বসেছে, ভাইপো ছিল সে মিটিংয়ে। সেখানে তালিকা তৈরি হয়েছে কোন কোন বুথে দিতে হবে, যেখানে প্রয়োজন নেই সেই বুথের তালিকা তৈরি করে তাদেরকে দেওয়া হয়েছে। তারা রাত্রি 12টার মধ্যে কনসার্নিং পুলিশ স্টেশনে পৌঁছেছেন। তাদেরকে তখন বলা হয়েছে পোলিং পার্টি বিকেলে চলে গেছে,
এই মুহূর্তে আমাদের কাছে কোনো গাড়ি নেই। আপনাদের ভোর 5টায় বুথে বুথে ট্যাগ করা হবে, ভোর 5টাতে ট্যাগিং হয়নি, তাই যা হওয়ার তাই হয়েছে। এবং এগুলো মহামান্য উচ্চ আদালতের বিচার্য বিষয়। আমি আশা করব নোডাল অফিসার আইজি বিএসএফ তার যে অসহযোগিতা রাজ্যের লজিস্টিক সাপোর্ট নিয়ে, অ্যাকোমোডেশন নিয়ে, ফুডিং নিয়ে, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে তাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, ইউরিনাল ল্যাট্রিন পর্যন্ত, এই যে অব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে নিশ্চিতভাবে নোডাল অফিসার তিনি বা তার লয়ারের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে জানাবেন। জানালে মাননীয় প্রধান বিচারপতি এই কেস, এই পঞ্চায়েত নির্বাচনকে রক্তপাতহীন করতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্টও সমর্থন করেছিলেন, তারা বিচার করবেন। বাড়ি থেকে বিস্ফোরণ পাওয়া গেছে, ওই দিনই ধরা উচিত ছিল। ভদ্রতা দেখিয়েছে তো পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের বিনা কারণে কোচবিহারের জেলা পরিষদের ক্যান্ডিডেটকে ধরে ভোটের আগে, আর এনআইএ ভদ্রতা দেখিয়ে ভোটের পরের দিন ধরেছে, ওই দিনই তো ধরা উচিত ছিল। আজকে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যারা আহত হয়েছে নির্বাচন চলাকালীন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে উচ্চতর স্বাস্থ্য ব্যবস্থায় নিয়ে যেতে হবে, মৃত্যুর ঘটনা ঘটলে তাদের প্রপার পোস্টমর্টেম করতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টের কাছে। কিভাবে দেখছেন? হাইকোর্ট তো বলছেন, শুনলে তো, হাইকোর্ট তো বলেই যাচ্ছেন, শুনছে না যখন হাইকোর্টের হাতে অস্ত্র আছে। আমরা দেখি উই আর ওয়েটিং ফর টুমোরো। হিন্দিতে দুটো দিয়ে দিচ্ছে। 41 लोगों की मौत इस चुनाव के दौरान हुई। हमने देखा राजभवन में पीस रूम खोला गया, मतदान प्रक्रिया खत्म हुई, मतदान के दौरान राज्यपाल घूम रहे थे और अब राज्यपाल दिल्ली गए हैं राष्ट्रपति और गृह मंत्री से मिले। किस तरह से देख रहे पूरी घटना को? और दूसरा सवाल है कि कल जो रिपोल का लिस्ट आया, 3 बार में 3 लिस्ट जारी किया गया, पहले 604, फिर 697, फिर 696, इसको किस तरह से देख? ये लिस्ट तो टीएमसी बनाया और संजय बंसल का हाथ से भेजा गया, इसका पीछे आईपैक है। जिस तरीके से मेरा होम डिस्ट्रिक्ट में मैना की बागचा में जो उपचुनाव, जो रिपोल हो रहा है, वो रिपोल का जरूरत नहीं था 12 बूथ में, 12 बूथ बीजेपी जीतेगा कल। ये लिस्ट जैसे जैसे आ रहा है बुआ भतीजा की ओर से, उतने लिस्ट रिवाइज हो रहा है, एक नंबर। दूसरा, पहले सवाल जो था आपका ऑनरेबल गवर्नर का पीस रूम, ही इज ट्राइंग हिज बेस्ट, उनका बात भी ये लोग नहीं सुना, सुनने वाला नहीं है। उन्होंने पीस रूम में जितना अभी कॉम्प्लेन आया, उस कॉम्प्लेन को स्टेट गवर्नमेंट के पास भेजा, स्टेट इलेक्शन कमीशन के पास भेजा, लेकिन कार्रवाई करने का जो जिसका जिम्मेदारी था वो नहीं लिया। और उन्होंने दिल्ली क्यों गया, किस लिए गया, किसका साथ मुलाकात करेगा, क्या करेगा, ये ऑनरेबल गवर्नर का अपने ओन डिसीजन के ऊपर है। इसमें टिप्पणी करना मेरा ठीक नहीं है, एक नंबर। तीसरा नंबर, मेरा गवर्नर साहब का पास गुंजाइश यही है जो उन्होंने कुछ कार्रवाई करना उनको चाहिए। कम से कम 350 लगाने के लिए उन्होंने रिकमेंडेशन दिल्ली को भेजे। जान माल को रक्षा करने के लिए बंगाल में 355 लगाना बहुत जरूरी है। ये सेंट्रल गवर्नमेंट खुद नहीं लगा सकता है, इसको नए तो कैबिनेट को रिकमेंड करना पड़ेगा, स्टेट को। कैबिनेट जैसे मणिपुर किया है, कैबिनेट रिकमेंड किया तो इसलिए हुआ, यहाँ कैबिनेट नहीं करेगा। कैबिनेट का जो मुखिया वो खुद उनकी गवर्नमेंट ने ये काम कर रहा है, घटिया काम। इसलिए हमारी जो कॉन्स्टिट्यूशन का कास्टोडियन है ऑनरेबल गवर्नर, ही शुड राइट टू लेटर टू दी सेंट्रल शुड इंटरवेन एंड 355 शुड इम्पोज एज अर्ली एज पॉसिबल इन वेस्ट बंगाल टू सेव कॉमन पीपल लाइफ। দেখুন, মহামান্য রাজ্যপাল মহোদয় চেষ্টা করেছেন সরকারকে এবং নির্বাচন কমিশনকে তাদের বিবেককে জাগ্রত করার জন্য, কিন্তু তিনি তাদের বিবেককে জাগ্রত করতে পারেননি, কারণ তারা পশ্চিমবঙ্গে বিরোধীদের অস্তিত্ব মুছে যাক এটা চান।
পশ্চিমবঙ্গে গণতন্ত্র লোপ পাক এটা চান, তাই তারা তার কথা শোনেননি। মহামান্য রাজ্যপাল মহোদয় দিল্লি গেছেন, কোথায় যাবেন কি করবেন এটা সাংবিধানিক প্রধানের তার নিজস্ব ব্যাপার। এটা নিয়ে বিরোধী দলনেতা আমার কোনো উৎসাহ নেই, আর কোনো মন্তব্য করা উচিত নয়। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব যে মমতা ব্যানার্জি নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য লালায়িত নই। আমরা নির্বাচনে জয়ের মাধ্যমেই পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে চাই। তাই 356 লাগানোর মতো পরিস্থিতি থাকলেও মিড ডে মিলের টাকা দিয়ে যিনি কম্বল বিতরণ করেন, সেখানে তো 356 লাগানোর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কিন্তু আমি 356-র কথা বলবো না। বর্তমান পরিস্থিতিতে 355 লাগু করে পশ্চিমবাংলার গ্রামীণ থানাগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আওতায় আগামী অন্তত 3 মাস নিয়ে নেওয়ার জন্য দাবি এবং অনুরোধ করব। এক্ষেত্রে 355 কেন্দ্রীয় সরকার সোমোটো লাগাতে পারে না। একটা কোর্টের নির্দেশে লাগাতে পারে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে। দ্বিতীয়, স্টেট ক্যাবিনেট যদি রেকমেন্ড করে, যেমন মাননীয় এন বীরেন সিংয়ের ক্যাবিনেট চেয়েছিলেন, তাই এমএইচে ওখানে 355 রেকমেন্ড করেছিল এবং তারা ওখানে সেন্ট্রাল ফোর্স হিউজ পরিমাণ ডিপ্লয়মেন্ট করেছিল। আর আরেকটা গভর্নর পারেন রেকমেন্ড করতে। আমি মাননীয় গভর্নরকে মহোদয়কে অনুরোধ করব যে আপনি নিজে টানা 7-8 দিন কোচবিহার থেকে ক্যানিং পর্যন্ত ঘুরেছেন, আপনি নিজের চোখে যা দেখেছেন, নিজের কানে যা শুনেছেন, এবং আপনার নিজস্ব যে ব্যাক অফিস তারা যে তথ্য ডকুমেন্ট আপনাকে দিয়েছে, আমি মনে করি এটা এনাফ। এর ভিত্তিতে আপনি পশ্চিমবাংলার পুলিশের উপরে তৃণমূলের যে ক্ষমতা কেড়ে নিয়ে 355 লাগিয়ে মৃত্যুর মিছিলটাকে বন্ধ করুন, এই আবেদন করব। দেখুন, এটা তো হওয়ারই ছিল, সবাই জানে। কারণ লালচুল কানেদুল যুবা তৃণমূল, এদের সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা, তিনি টাকা না খেলে কালীঘাটের কাকু বলুন, আর কাকুর ভাইপো শান্তনু কুন্তল বলুন, বা সায়নী দেবী বলুন, এরা এত মাল তুলতে পারত না। 100 কোটি টাকার মাল তুলেছে, 75 তো ভাইপোর কাছে গেছে। তো স্বাভাবিকভাবে এই রিক্রুটমেন্ট স্ক্যামে ভাইপো এবং ভাইপোর পিএ তারা কালেক্টর, তারা ফলের টুকরি করে করে ট্রাঙ্ক করে করে টাকা, প্রথম টাকা জমা হয়েছে বেহালাতে কাকুর বাড়িতে, সেখান থেকে পুলিশি পাহারাতে ট্রাঙ্কগুলো চলে গেছে আমাদের কালীঘাটের যে শান্তিনিকেতন না কি আছে জানি না, ওখানে গেছে। আমি আজকের রায়ে মনে করি গরু খাদ্য কেলেঙ্কারিতে কয়েক বছর ধরে জেল খাটা লালু প্রসাদজির আশীর্বাদ ফলতে শুরু করেছে। পাটনাতে লালু প্রসাদজির পা ছুঁয়ে আশীর্বাদ করার পরে সুপ্রিম কোর্টের আজকের এই জাজমেন্ট, আমি মনে করি লালু প্রসাদজির আশীর্বাদ ঈশ্বর ভগবান শুনতে পাচ্ছেন, এবং সেই মতো লালুজির আশীর্বাদেই এই গরু চোররা, গোখাদ্য চোরের যখন আশীর্বাদ পেয়েছেন, তখন এদেরকে ভিতরে যেতেই হবে। আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের। চৌধুরী বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী এসেছে, কিন্তু দিদি এবং মোদি সেটিং এর জন্য কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়নি। আর 2 নম্বর আরেকটা জিনিস, উনার নেতার নাম কি? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আরেকজনকে? এই 3 জনই তো দিদির কাঁধের উপর পড়ে গেছিল, দিদিও ওদের কাঁধের উপর পড়ে গেছিল পাটনাতে কদিন আগে। অধীর চৌধুরীর যদি ক্ষমতা থাকে, পশ্চিমবঙ্গে চোরদেরকে সমর্থন করার জন্য মনু সিংভিকে কংগ্রেস থেকে বের করে দেখাক। গত 2 বছর যত অপকর্ম শুরু হয়েছে, কংগ্রেস নেতা মনু সিংভি এই চোরেদেরকে সাপোর্ট করেছেন। অধীর চৌধুরী বহরমপুরে দাঁড়িয়ে লেকচার মারবেন, কলকাতায় দাঁড়িয়ে লেকচার মারবেন, আর দিল্লিতে গিয়ে লার্জেস্ট পলিটিক্যাল গ্রুপ হিসেবে অপোজিশন লিডারের তকমাটাকে ইউজ করার জন্য গান্ধী পরিবারের পায়ের তলায় বসে থাকবেন। দুটো জিনিস হবে না।
অধীর চৌধুরী যে স্টেটমেন্টটা দিয়েছেন দিল্লির এটা তো ন্যাশনাল ইস্যু বলেই বিজেপি ডেলিগেশন আসছে ওয়েস্ট বেঙ্গলে। শ্রী রবিশঙ্কর প্রসাদ, ডক্টর সত্যপাল সিং, ডক্টর রাজদীপ রয়, শ্রীমতী রেখা ভার্মা, বিজেপি সেন্ট্রাল লিডারশিপ হাই লেভেল ডেলিগেশন পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন। অধীর চৌধুরীকে বলবো একটা শুধু সেন্টেন্স ভুল বুঝিয়ে না বুঝিয়ে আপনি আপনার এআইসিসিকে বলুন পশ্চিমবঙ্গে পোল ভায়োলেন্স নিয়ে যে কংগ্রেসের প্রার্থী এজেন্টরা মার খেয়েছে তাদের জন্য কন্ডোলেন্স জানাতে, তাহলে বুঝবো যে সেটিংটা কার সঙ্গে আছে। পাটনাতে বিরিয়ানি আর কলকাতাতে কুস্তি এসব জিনিস পশ্চিমবঙ্গের লোক খাবে না। কালকে রাতে ডোমজুড়ের আজাদ কলেজের দেওয়াল স্ট্রং রুমে ঢোকার একটা অভিযোগ এসেছে। এছাড়া উলুবেড়িয়াতে আমরা দুটো ছবি দেখিয়েছি, তো এরকম 20টা ভিডিও আছে, 20 জায়গার ভিডিও আছে যেখানে স্ট্রং রুমে কোথাও গুজব কোথাও সত্যি। আমি একটু আগে টুইট করেছি, দেখবেন লালগোলাতে ভিডিও বাক্স রেডি করে রেখেছিলেন পাল্টাবেন বলে, পাবলিক ঘিরে ফেলার জন্য বাক্সগুলোকে নষ্ট করতে হয়েছে। আমি কালকের পরে আপনার কাছে কয়েক হাজার ছাপ মারা ব্যালট দেখিয়ে দেবো, অরিজিনাল ব্যালট, জোড়া ফুলে ছাপ মারা। রেজিস্ট্যান্স শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, ফুললি হয়নি ভয়ে, কিন্তু একদম জিরো থেকে যে জায়গাটা ছিল সেখানে রেজিস্ট্যান্স মারাত্মক জায়গায় হয়েছে। আমি মনে করি এই জনজাগরণী, গণপ্রতিরোধী, জনগণের শত্রু পিসি ভাইপোকে তুলে ফেলে দিতে পারবে। আপনি বললেন যে রিপোলের তালিকা আইপ্যাক তৈরি করেছে, রিপোলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ খুব সক্রিয় রয়েছে, এটা